Assalamu alaikum. Today, our discussion about retrieval of accessories during coronary angiogram and percutaneous coronary intervention. Our today's speaker, Professor Shafiqur Rahman Patwari sir, and I request all MD FCPS students and all those who joined there. And I request sir to start his lecture. Assalamu alaikum. থ্যাংক ইউ। আসলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো এবং এটা সবারই জানা দরকার যে অ্যানজিওগ্রাম করার সময় আমাদের যে কিছু সমস্যা আমরা ফেস করি, এর ভিতরে অন্যতম হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ অনেক সময় ভেঙে যেতে পারে, অনেক সময় স্ট্যান্ড লস হতে পারে, স্ট্যান্ড দেখা যাচ্ছে কর্নের আর্টারির ভিতরে আটকে যেতে পারে। তারপর হচ্ছে যেমন বেলুন আপনার কিছু অংশ ভাঙ্গা অংশ থেকে যেতে পারে, ওয়্যার এন্ট্যাপমেন্টে ওয়্যার আটকে যেতে পারে, অথবা ওয়্যার কিছু অংশ থেকে যেতে পারে। যদি এই ধরনের পরিস্থিতি হয় আমরা কিভাবে ট্যাকেল দিব এই সম্পর্কে সবার একটু জানা প্রয়োজন। এবং বিশেষ করে যারা কার্ডিওলজিস্ট তাদের অবশ্যই এই বিষয়ে জানা প্রয়োজন। এই জন্য আমরা আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। তা আমি আমার স্লাইড গুলো শেয়ার করতেছি। আমাদের টপিকসটা হলো আজকে রিট্রাইভাল অফ অ্যাক্সেসরিজ ডিউরিং দ্য করোনারি অ্যানজিওগ্রাম এন্ড পিসিআই। যেমন আমরা যখন অ্যানজিওগ্রাম করি স্বাভাবিক কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে অ্যানজিওগ্রাম করার সময় আমরা যে জায়গায় ভাস্কুলার অ্যাক্সেস তৈরি করি ওখানে ভাস্কুলার অ্যাক্সেস শীট থাকে। তারপরে দেখবেন যে আমরা যখন অ্যানজিওগ্রাম করি একটা ক্যাথেটার ইউজ করি, ওয়্যার ইউজ করি আমরা। কখনো কখনো দেখা যায় যে যে গাইড ক্যাথেটার, শর্ট গাইড ক্যাথেটার আমরা যখন পাংচার করি, আর্টেরিয়াল পাংচার বা ভেনাস পাংচার, দেখা যাচ্ছে যে শর্ট গাইড অনেক সময় লস হয়ে যায়। বিগিনারদের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। যেমন আমি একটা কেস দেখছি যে আপনার টেম্পোরারি পেসমেকার করার সময় আপনার ভেনাস যে অ্যাক্সেস করার সময় যে শর্ট গাইডিওর ইউজ করা হয়, সেই শর্ট গাইডিওর চলে গেছে একেবারে নেকে, নেকি দিয়ে বসে আছেন। এবং যেই যিনি একেবারে বিগিনার, যারা টেম্পোরারি পেসমেকার করেন এনআইসিবিটি তে, দেখবেন স্টুডেন্ট থাকে অনেক সময় বা এমডি পাস করা নতুন ডাক্তার থাকে, এবং উনি কিন্তু আমাদেরকে ইনফর্মই করেন নাই যে এরকম একটা গাইড ক্যাথেটার লস হয়ে গেছে। যখন আমরা পার্মানেন্ট পেসমেকার করতে চাই তখন দেখি যে নেকি একটা শর্ট গাইডওয়ার। এখন এই শর্ট গাইডওয়ার তাহলে বের করতে হবে। বের করার জন্য তো আমাদের কিছু সিস্টেম আমাদের জানতে হবে, তাই না? কিভাবে আমরা এগুলি বের করবো? তাহলে দেখা যাচ্ছে মিসিং কিন্তু হইতেই পারে। এবং নর্মাল এনজিওগ্রামের সময় আমরা কিন্তু যে ইনস্ট্রুমেন্ট গুলি ইউজ করতেছি, যে ওয়্যার, তারপর হচ্ছে আপনার গাইড ক্যাথেটার, তার ভাস্কুলার অ্যাক্সেস শীট, এগুলো কিন্তু আমরা রিমুভ করে ফেলি নর্মালি। কিন্তু কখনো কখনো কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন হয়। যেমন কমপ্লিকেটেড সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখি, সেখানে দেখি যে যে গাইড ওয়্যার বা বেলুন বা স্ট্যান্ড, যেমন রোটা অ্যাবলেটর বার, এন্ট্রেপ করে যেতে পারে লেশনের ভিতরে, তো ফ্র্যাকচার হয়ে যেতে পারে ইনসাইড অফ করোনারি আর্টারি। এবং সেই ক্ষেত্রে এই পার্ট গুলো বের করার প্রয়োজন হতে পারে। যেমন রুটিন রিট্রাইভাল অফ অ্যাক্সেসরিজ, রুটিন আমরা কি করি? অ্যাট দ্য এন্ড অফ সাকসেসফুল প্রসিডিউর, operator removes the various tools inserted into the body through the catheter sheet. catheter sheet দিয়ে আমরা যেগুলো ভিতরে দিছি সেগুলো আমরা আস্তে আস্তে বের করে নিয়ে আসি। বিশেষ করে হচ্ছে যদি আমরা পিসিআই করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেলুন ওয়্যার নিয়ে আসতে হবে। যেমন অ্যানজিওগ্রামের সময় আমরা কি গাইডওয়্যার ইউজ করি, ডায়াগনস্টিক গাইডওয়্যার রিমুভ করতে হবে, ক্যাথেটার ডায়াগনস্টিক ক্যাথেটার ইজ উইথড্রল, শীট অ্যাক্সেস শীট আমরা রিমুভ করি, ফিমোরাল অথবা রেডিয়াল হোক। তারপর হিমোস্টেসিস আমরা মেনটেন করি, অ্যাপ্লাইং দ্য ডাইরেক্ট প্রেশার অথবা ইউজিং দ্য ভাস্কুলার ক্লোজার ডিভাইস দিয়ে। তারপর হচ্ছে আপনার পিসি এর সময় কি করা হয়? গাইডওয়্যার যে ইউজ করি আমরা, পিসিআই গাইডওয়্যার রিমুভ ওয়ান্স দ্য স্ট্যান্ড অ্যান্ড বেলুন ইজ ইন দ্য প্লেস। যখন স্ট্যান্ড এবং বেলুন প্লেস করা হয় তখন আমরা গাইডওয়্যার নিয়ে আসি। বেলুন ক্যাথেটার, বেলুন ক্যাথেটার ইউজ টু ডিপ্লয় দ্য স্ট্যান্ড ইন উইথড্রন, মানে বেলুন ক্যাথেটার স্ট্যান্ড ডিপ্লয় পরে আমরা বেলুনটা বের করে নিয়ে আসি, অথবা স্ট্যান্ডিং এর পরে ফোর্স ভ্যালিডেশন করার পর সেই বেলুন আমরা বের করে নিয়ে আসি। তারপর গাইডিং ক্যাথেটার, গাইডিং ক্যাথেটার সব কমপ্লিট হওয়ার পর আমরা গাইড ক্যাথেটার হুইচ ডেলিভার দ্য ইন্টারভেনশনাল ইকুইপমেন্ট অলসো রিমুভ। তারপর ফাইনালি আমরা শীট রিমুভ করি, ভাস্কুলার অ্যাক্সিস শীট extracted and the hemostasis is secured.
retrievable accessories that can become trapped or broken. এখন হলো আমরা নর্মাল গুলো তো বের করে আনলাম, কিন্তু কখনো কখনো এই সমস্ত ইনস্ট্রুমেন্ট কিছু পার্ট বা স্ট্যান্ড এগুলো আপনার আটকে যেতে পারে, ভেঙে যেতে পারে, তখন সেগুলো কিন্তু বের করার প্রয়োজন। যেমন অ্যাক্সেসরিজ দ্যাট ক্যান বিকাম ট্র্যাপড, কি কি ট্র্যাপড হতে পারে, যেমন গাইড ওয়্যার ভেঙে যেতে পারে, গাইড ওয়্যারের মাথা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বিকাম এন্ট্রাপড ইন এ স্ট্যান্ড অর ক্যালসিফাইড লেশন, ক্যালসিফাইড লেশন তো স্ট্যান্ডের ভিতরে আটকে যেতে পারে। যেমন আমরা অনেক সময় দুইটা ওয়্যার ইউজ করি, ডাবল ওয়্যার, কখনো কখনো দেখা গেল স্ট্যান্ড ফুরিয়ে ফেললাম পাশের ওয়্যার রেখে, হাই প্রেশার ফুলানোর পর দেখা যাচ্ছে যে ওয়্যার ভেঙে যেতে পারে, ওয়্যার বের করা ডিফিকাল্ট হতে পারে। Actually, stand become dislodged from the delivery balloon or stuck while attempting to cross a blockage, মানে স্ট্যান্ড অনেক সময় কি হতে পারে, ডিসলজ ছুটে যেতে পারে তার ফ্রম দ্য ডেলিভারি বেলুন থেকে, এবং অনেক সময় আটকে যেতে পারে স্ট্যান্ড, যে লেশনের মুখে আটকে গেল আর ক্রস করতেছে না। তার বেলুন ক্যাথেটার রাপচার অর বিকাম এন্ট্রাপ ইন এ কর্নার আর্টারি ভিতরে আটকে গেল, বের হয়ে আসতেছে না, অথবা ভেঙে যেতে পারে কিছু অংশ। মাইক্রো ক্যাথেটার অথবা আর্থেরেক্টমি ডিভাইস, যেমন রোটা অ্যাবলেটর বা মাইক্রো ক্যাথেটার যে ইউজ করি, সেই ক্যাথেটারও দেখা যায় কিছু অংশ ভেঙে যেতে পারে। অনেক সময় ডায়াগনস্টিক ক্যাথেটারও দেখা যায় ভেঙে এরকম থেকে যায়। তা হচ্ছে রিট্রাইভেল ফ্রম দ্য কর্নারিজ, এবং কর্নারে আর্টারির ভিতরে যদি এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট যদি থেকে যায়, সেগুলো আমরা কিভাবে বের করবো? টেকনিক হলো যেমন স্মল বেলুন টেকনিক, ছোট বেলুনের মাধ্যমে আমরা বের করতে পারি। টু ওয়্যার টেকনিক, দুইটা ওয়্যারের মাধ্যমে প্যাঁচিয়ে বের করতে পারি। কখনো কখনো আমরা লুফ স্নেয়ার ইউজ করি, স্নেয়ারের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতে পারি। যেমন এটা হচ্ছে কর্নারি আর্টারির ভিতরে। এখন যদি পেরিফেরাল আর্টারি, যেমন আমার এওটাতে যদি এই ধরনের ঘটনা করে, লুফ স্নেয়ার, বাস্কেট অথবা ফোর্সেপের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতে পারি। নট রিট্রাইভেবল দি স্ট্যান্ড, যেমন স্ট্যান্ড অনেক সময় কি করা যাচ্ছে না, বের করে আনা যাচ্ছে না, তখন আমরা কি করি? যেমন কর্নারে আঠারের ভিতরে যদি এরকম হয়, স্ট্যান্ড বের করা যাচ্ছে না কোনোভাবে, তখন ডিপ্লয় দ্য স্ট্যান্ড, স্ট্যান্ডটা যেখানে আছে ওখানে ফুলিয়ে দিয়ে চলে আসতে হবে, অথবা ক্রাশ দ্য স্ট্যান্ড, স্ট্যান্ডকে ওয়ালের সাথে পেস্ট করে দিতে হবে। এক্সট্রা করোনারি যদি হয়, ডিপ্লয় অর ক্রাশ দ্য স্ট্যান্ড, এক্সট্রা করোনারি হলে আমাদের চেষ্টা করতে হবে ক্রাশ করে দেওয়া স্ট্যান্ড, অথবা লিভ আনডিপ্লয়েড, এইভাবে ফেলে চলে আসতে হবে। কখনো কখনো আমরা এইভাবে ফেলে চলে আসতে হয়। তারা পারকিউটিনিয়াস রিট্রাইভাল টেকনিক, আমরা কি কি টেকনিক ইউজ করি? যেমন টু ওয়্যার টেকনিক, অথবা ইউজিং দ্য মাল্টিপল গাইড ওয়্যার ইউজ করে আমরা কি করে ওয়্যার গুলি প্যাঁচিয়ে, যেমন ইন্টারটুইনিং অর টুইস্টিং দ্য ওয়্যার টেকনিক ইউজিং দ্য টু অর মোর গাইড ওয়্যার টু ক্রিয়েট এ লুফ। যেমন স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের ভিতরে একটা ওয়্যার আছে, ডিজিটাল ল্যান্ডে আরেকটা ওয়্যার যদি পাশ দিয়ে নিয়ে যে ওই ওয়্যারের মাথায় যদি আমরা টুইস্টিং করতে পারি, ক্রিয়েটিং এ লুফ অর হেলিক্স দ্যাট ক্যান ensnare or retrieve the trapping piece, তাহলে ওই ট্র্যাপিং পিসটাকে আমরা ওইভাবে কিন্তু বের করে নিয়ে আসতে পারি। যেমন এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন দুইটা ওয়্যারের মাধ্যমে কি, যেমন একটা স্ট্যান্ড মাঝখানে ডিসটস হয়ে গেল, স্ট্যান্ডের ভিতর দিয়ে একটা ওয়্যার আছে, বাইরে দিয়ে আমরা আরেকটা ওয়্যার নিলাম, দুইটা ওয়্যার নিয়ে টুইস্টিং করলাম ডিস্টালে এমন ভাবে টুইস্টিং করা হলো, এটা এখন আটকে গেল, ট্রাফিং হয়ে গেল স্ট্যান্ডটা। তখন আমরা কি করলাম, এই ওয়্যারটাকে গাইড ওয়্যার ভিতর দিয়ে আমরা বের করে নিয়ে চলে আসলাম। এটা হলো টু ওয়্যার টেকনিকের মাধ্যমে আমরা স্ট্যান্ডকে বের করে নিয়ে আসতে। আরেকটা হচ্ছে ট্রাফিং উইথ সেকেন্ড বেলুন, মানে এটা বেলুনের মাধ্যমে আমরা এই ট্রাফিং করে নিয়ে আসতে পারি। যেমন দিস ইজ এ কমন এন্ড সিম্পল মেথড, দ্য অপারেটর ইনফ্লেট এ সেকেন্ড বেলুন ইনসাইড দ্য গাইড ক্যাথেড্রাল টু পিনস অর ট্র্যাপ দ্য অ্যাক্সেসরিজ। যেমন গাইড ওয়্যার ভেঙে গেল, সেটাকে আমরা কি করলাম, গাইড ক্যাথেড্রাল ভিতরে যদি এনে বেলুন দিয়ে যদি চাপ দিয়ে রাখতে পারি, অথবা ব্রোকেন ক্যাথেড্রাল ফ্র্যাগমেন্ট যদি আটকে নিতে পারি against the inner wall of the catheter, তারপর এন্টার অ্যাসেম্বলি ইজ দেন ফুল আউট টুগেদার, এবং পুরো অ্যাসেম্বলি সহ যদি বের করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বেলুনের মাধ্যমে এইভাবে বের করে আনা যায়। এছাড়াও যেমন স্মল বেলুনের মাধ্যমে আপনি দেখেন, আমরা স্ট্যান্ডটা আটকে গেল, করোনার আটার ভিতরে রয়ে গেল, আমরা করলাম কি, স্ট্যান্ডের ভিতর দিয়ে একটা বেলুন নিয়ে গেলাম ডিজিটাল এন্ডে, এবং ওখানে ইনফ্লেট করলাম, ইনফ্লেট করে এবার টেনে আমরা যদি নিয়ে আসতে পারি ক্যাথেটারের মুখে মুখে, তারপরে তোমার টোটাল অ্যাসেম্বলি সহ বের করে নিয়ে আসা যায় এই বেলুনের মাধ্যমে, স্মল বেলুনের মাধ্যমে। তারপর স্নেয়ার দেখেন, স্নেয়ারও ইউজ করা হয় বের করার জন্য। যেমন স্নেয়ারটা কি জিনিস, ইট ইজ এ লুপ লাইক রিট্রাইভাল টুলস, ইট ইজ অ্যাডভান্স ওভার দ্য ট্র্যাপ আইটেমের যেখানে তার বাই অ্যাডভান্স হয়ে আমাকে কি করতে হবে, টাইটেন এন্ড গ্রেপস ইট, এবং এই স্নেয়ার দিয়ে ধরতে হবে, স্ট্যান্ডটাকে ধরবো এবং গ্রেপস করে তারপর ফুল
দ্য অ্যাক্সেসরিজ আউট, সবকিছু সব বের করে নিয়ে আসতে হবে। স্নেয়ারের মাধ্যমে আমরা যেমন ক্যাথেটার টিপ যদি ভেঙে যায়, ক্যাথেটার টিপ আমরা বের করে নিয়ে আসতে পারি। বেলুনের মাথা ভেঙে গেলে বেলুনের মাথা, স্ট্যান্ড আমরা নিয়ে আসতে পারি। মাইক্রো ক্যাথেটারের যদি অংশ থেকে যায় সেটাও বের করে নিয়ে আসতে পারি স্নেয়ারের মাধ্যমে। দেখেন যেমন গুজ নেক স্নেয়ার, কমনলি ইউজ স্নেয়ার। স্নেয়ার দিয়ে কি করা হচ্ছে দেখেন, স্নেয়ারের মাথায় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লুপের মতো আছে। এই লুপটা আমরা স্ট্যান্ডের লুপটা কি করলাম, লুপের ভিতরে স্ট্যান্ড ঢুকিয়ে দিলাম। স্ট্যান্ড ঢুকানোর পর এবার লুপটাকে আমরা টেনে ছোট করলে লুপটা কি করবে, আটকে যাবে স্ট্যান্ডকে। তারপরে কি করলাম আমরা, এইটা সহ বের করে নিয়ে চলে আসলাম। এটা হলো গুজ নেক স্নেয়ার। দেখেন গুজ নেক স্নেয়ার কিভাবে ইউজ করে। যেমন একটা স্ট্যান্ড ডিসলস হয়ে আছে, স্ট্যান্ডের ফাঁস দিয়ে আমরা গুজ নেকটা নিয়ে গেলাম, নিয়ে ওয়ারের ভিতর দিয়ে ঢুকে এই যে স্ট্যান্ড সহ আমরা বের করে নিয়ে আসতে পারি গুজ নেক দিয়ে। এই গুজ নেকের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন টাংস্টেন কয়েল থাকে, যে এই কয়েলটা থাকে এটা গোল্ডেন কালার, গোল্ডেন প্লেটেড থাকে। এর মাধ্যমে এটা খুব সুন্দর ভিজুয়ালাইজ হয়, রেডিওলজিক্যালি খুব সুন্দর দেখা যায়। এবং এটার যদি ভালো ভিজুয়ালাইজ হয় তাহলে আমি ইনস্ট্রুমেন্ট গুলোকে বের করে আনতে পারবো। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এটা এটা হচ্ছে ট্রু 90 ডিগ্রি স্নেয়ার লুপ। 90 ডিগ্রি যদি হয় তাহলে হচ্ছে কি, আমরা স্ট্যান্ডটাকে আপনার এনট্রেপ করতে পারবেন, অথবা কোনো যদি গাইড ক্যাথেটারের কিছু অংশ ভেঙে থাকে সেটাও আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এটা নিউট্রন শ্যাফট থাকে। নিউট্রন শ্যাফট থাকার কারণে হচ্ছে এটা ডিউরেবল এবং কিঙ্ক রেজিস্ট্যান্স হয়, এবং ওয়াইড ভ্যারাইটিজ অফ সাইজ পাওয়া যায়। এই সাইজ বিভিন্ন ধরনের আপনার সাইজের অ্যাভেলেবল থাকে গুজ নেক স্নেয়ার। এবং দেখেন বিভিন্ন সাইজের গুজ নেক স্নেয়ার। আপনার ডিজিটাল ল্যান্ডের যেটা হচ্ছে ওয়্যারটা থাকে সেটা হচ্ছে গোল্ড প্লেট থাকে, এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তারপর টেলিস্কোপিক টেকনিক। টেলিস্কোপিক টেকনিক কিরকম, লাইট লার্জ গাইড এক্সটেনশন ক্যাথেটার, আমি যেমন ভিতরে স্ট্যান্ড গাইড এক্সটেনশন ক্যাথেটারকে অ্যাডভান্স করি কভার দ্য এন্টার ডিভাইস, ডিভাইসটাকে কভার করলাম, প্রোভাইড মোড সাপোর্ট, এবং গাইড এক্সটেনশন ক্যাথেটার ভিতরে স্ট্যান্ডটাকে নিয়ে টোটাল অ্যাসেম্বলি সহ আস্তে আমরা বের করে নিয়ে আসতে পারি। টেলিস্কোপিক টেকনিক। তারা প্লাগ মডিফিকেশন, যেমন দেখবেন কোন একটা প্লাগের ভিতরে, ক্যালসিফাইড প্লাগের ভিতরে যেমন বেলুন আটকে গেল, অথবা অ্যাথলেটিক ডিভাইস আটকে গেল, বা কোনো ওয়্যার যদি আটকে যায়, সেক্ষেত্রে আমরা যদি প্লাগটাকে মডিফাইড করি, মডিফাই করলে তখন দেখা যাবে অ্যান্টেফ অ্যাক্সেসরিজটা ফ্রি হয়ে যাবে, তখন বের করে নিয়ে আসা ইজি হয়। তারপর হচ্ছে কি, একজিমার লেজার করোনারি এনজিওপ্লাস্টির মাধ্যমে আমরা কিন্তু অ্যান্টেফ গাইড ওয়্যার গুলোকে বের করে নিয়ে আসতে পারি। অ্যান্টেফ গাইড কি করে, এক লেজারের মাধ্যমে কিভাবে হয়, যেমন লেজারে কোথায় ইউজ করে, ক্রনিক টোটাল অক্লুশন বা কমপ্লেক্স লেশন যদি থাকে সেখানে আমার গাইড ওয়্যার আটকে যেতে পারে। এখন এই গাইড ওয়্যার বের করার উপায় কি, তখন আমরা করব কি, আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে ব্রোকেন ডাউন দ্য মলিকুলার বন্ড অফ দ্য অবস্ট্রাকটিভ টিস্যু, যেই টিস্যুর মধ্যে আটকে গেল সেখানে লেজার যদি আমরা দিতে পারি তাহলে মলিকুলার বন্ড গুলি ভেঙে যাবে। এবং কিভাবে এটা করে, ফটোকেমিক্যাল, ফটোথার্মাল এবং ফটো মেকানিক্যাল মেকানিজমের মাধ্যমে ভ্যাপোরাইজ দ্য ফ্ল্যাগকে ভ্যাপোরাইজ করে ফেলে। তখন হচ্ছে কি আপনার ওয়্যারটা কিন্তু অ্যান্টারফয়ারটা বের হয়ে আসবে, এবং এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এভাবে হচ্ছে লেজারের মাধ্যমে কিন্তু আমরা এটা বের করে আনতে পারি। একেবারে লাস্ট রিসোর্ট হলো সার্জারি, যদি কোনোভাবে বের করা যাচ্ছে না কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। ইফ অল পারকুটেনিয়াস অপশন ফেল, সার্জিক্যাল রিমুভাল মে বি নেসেসারি, থ্রো ইট ইজ কনসিডার এ লাস্ট রিসোর্ট। কখনো কখনো আমরা some small fragment in the non-critical vessel may be left untreated with careful monitoring. আমরা এভাবে ফেলেও চলে আসি অনেক সময়, যদি দেখা যায় এটা খুব ইম্পর্টেন্ট না, ভেসেল না বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা কোনো ইন্টারভেনশন না করে ফেলে দিয়ে চলে আসতে পারি সেটা। নেক্সট হলো স্ট্যান লস। এটা হচ্ছে খুব কমন, যে স্ট্যান লসটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি কমন। ইনসিডেন্স কত, 1% অ্যারাউন্ড 1%। তারপর হচ্ছে এটা এখন বর্তমানে প্রি মাউন্টেড স্ট্যান্ড আসার জন্য অনেকাংশে কমে আসছে, আগে কিন্তু 8% এর মতো ছিল। তারপর হচ্ছে কি সমস্যা হয় যদি আমরা স্ট্যান্ড লস হয়, যেমন স্ট্যান্ড লস হলে বড় যদি ভেসেল স্ট্যান্ড লস হয়, সিরিয়াস কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যেমন সেই ক্ষেত্রে ইমার্জেন্সি করোনারি আর্টারি বাইপাস সার্জারি, থ্রম্বোসিস, মার্কের ইনফাকশন, অনেক সময় সেরিব্রোভাস্কুলার এম্বোলাইজেশন, যদি স্ট্যান্ড যদি অ্যাসেন্ডিং আউটাতে এসে খুলে যায়, সেই ক্ষেত্রে ব্রেনে গিয়ে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ইভেন ডেথও হতে পারে। এই জন্য হচ্ছে স্ট্যান্ড লস যদি খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং সেটাকে আপনার মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। মেকানিজম স্ট্যান্ড লস কেন হয়, কেন স্ট্যান্ডটা ছুটে গেল বা বেলুন থেকে সরে যেতে পারে। স্ট্যান্ড ইজ স্ট্রিপড অফ দ্য বেলুন while attempting to cross a tight coronary lesion. যেমন coronary lesion, যেমন এই ছবিতে আপনি দেখেন, প্রথম ছবিটা বাম দিকে একটা টাইট লেশন আছে, এবং এই লেশনটা যদি আমি ভালোভাবে প্রিপারেশন না করি, প্রি ডাইলেট যদি না করি ভালোভাবে,
এবং ক্যালসিফাইড লেশন থাকলে যদি সেই ক্যালসিয়ামকে মডিফিকেশন যদি না করি, সেই ক্ষেত্রে আমি স্টেন্ট দিয়ে দিলাম। তাহলে স্টেন্টটা কি হবে দেখেন, স্টেন্ট আটকে গেল, লেশনের প্রক্সিমাল পার্ট, বেলুন চলে গেল ভিতরের দিকে। তাহলে স্টেন্টটা কি হলো, স্ট্যান্ড স্টিফ অফ বেলুন, বেলুনের উপর থেকে স্ট্যান্ড ছুটে গেল, এবং ছুটে গিয়ে স্ট্যান্ডটা আপনার আটকে গেল লেশনের প্রক্সিমাল, আর বেলুন চলে গেল। তাহলে এরকম কিন্তু সিচুয়েশন হতে পারে। তাহলে এটাও একটা মেকানিজম যে কিভাবে আপনার স্ট্যান্ড লস হচ্ছে। সেকেন্ড মেকানিজম দেখেন, আফটার ট্রাইং টু ক্রস লেশন, লেশনকে ক্রস করার জন্য আমরা চেষ্টা করতেছি, the lesion is partially stuck within the stand is partially stuck, স্ট্যান্ডটা কিছু অংশ আটকে গেল লেশনের ভিতরে, পুরোপুরি সে ক্রস করলো না, এবং সেপারেট ফ্রম বেলুন থেকে সে সেপারেট হয়ে গেল। এবং পরে আমি দেখলাম কি, ফ্রম ফ্রম দ্য বেলুন when the letter is withdrawn, যখন আমি টান দিব দেখা যাচ্ছে বেলুনটা সরে চলে আসছে স্ট্যান্ড থেকে। তাহলে দেখা যাচ্ছে আমি যদি ভালোভাবে লেশন প্রিপারেশন না করি, সেই লেশনের ভিতরে যদি খুব আহ, বারবার অ্যাটেম্প নেই আমি যে স্ট্যান্ডটাকে ঢুকানোর জন্য, সেই স্ট্যান্ড আটকে যেতে পারে, তখন বেলুন কিন্তু বেরিয়ে চলে আসবে। তারপর হচ্ছে থার্ড মেকানিজম দেখেন, এটা হচ্ছে কি, যখন আমরা while attempting to do a deform স্ট্যান্ড আমি দিলাম, স্ট্যান্ড যাচ্ছে না, কিন্তু বেলুনের সাথে ঠিকই আছে, কিন্তু স্ট্যান্ডের মাত্রা ডিফর্ম হয়ে গেল। এই সেকেন্ড এই স্ট্যান্ডের কিছু অংশ মে ক্যাচ অন দা গাইডের টিপের ভিতরে আটকে গেল। ফার্দার যখন আমি এটা বের করতে গেলাম স্ট্যান্ডটা, তখন হলো কি এই স্ট্যান্ডটা রয়ে গেল, বেলুনটা বের হয়ে চলে গেল। তাহলে স্ট্যান্ডটা আপনার স্টিফ অফ এট গাইডের ওখানে যে স্টিফ স্ট্যান্ডটা রয়ে গেল, কিন্তু বেলুন চলে আসলো। তাহলে এই তিনটা মেকানিজম হচ্ছে খুব কমন স্ট্যান্ড লসের ক্ষেত্রে। আমরা যে প্রথমটা দেখি, প্রথম মেকানিজম হচ্ছে কি, যে স্ট্যান্ড স্টিফ অফ বেলুন while attempting to cross the টাইট লেশন ক্রস করার সময় আপনার স্ট্যান্ড রয়ে গেল, বেলুন চলে গেল। আর সেকেন্ডটাতে আমরা দেখলাম যে এখানে স্ট্যান্ড আটকে গেল, বেলুন পিছনের দিকে চলে আসছে। থার্ড মেকানিজম আমরা দেখলাম যে স্ট্যান্ড ডিফর্ম হয়ে গেল, যখন স্ট্যান্ড আমি বের করে নিয়ে আসতে চাচ্ছি, যে লেশনটাকে আরো ভালোভাবে প্রিপারেশন করে পরে স্ট্যান্ড দিব, তখন স্ট্যান্ডটা কি হলো, গাইড ক্ষেত্রে মুখে আটকে গেল, এবং বেলুন চলে আসলো, স্ট্যান্ড ভিতরে রয়ে গেল। তাহলে এই তিনটা মেকানিজমের মাধ্যমে দেখা যায় সাধারণত স্ট্যান্ড লস হয়। আর স্ট্যান্ড লস ইম্পর্টেন্ট কেন, স্ট্যান্ড লসে ইভেন পেশেন্টের মৃত্যু হতে পারে, এমআই হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, ইমার্জেন্সি বাইপাস সার্জারি প্রয়োজন হতে, এই জন্য স্ট্যান্ড লস খুব ইম্পর্টেন্ট ইস্যু। রিস্ক ফ্যাক্টর ফর দ্য স্ট্যান্ড লস, স্ট্যান্ড কেন লস, এখানে হচ্ছে যেমন প্রেশার রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, কিছু ফ্যাক্টর হচ্ছে প্রসিডিউরাল রিলেটেড, ইনস্ট্রুমেন্টাল, কিছু ফ্যাক্টর হচ্ছে আপনাদের অপারেটর রিলেটেড। যেমন পেশেন্ট রিলেটেড কি, আর্টেরিয়াল যদি টর্সওয়াস থাকে, আর্টারি যদি ক্যালসিফাইড থাকে, তারপর হচ্ছে টাইট লেশন থাকে, ক্যালসিয়াম যদি থাকে, ক্যালসিয়াম স্পিকিউল থাকে, ক্যালসিয়াম স্পিকিউলস থাকলে কিন্তু সেই স্পিকিউলস এর ভিতরে স্ট্যান্ড এজ আটকে যাবে, এবং স্ট্যান্ড ডিফর্ম হবে, এবং বেলুন থেকে স্ট্যান্ড ছুটে যাবে। তারপরে হচ্ছে আপনি জানেন ইকুইপমেন্ট রিলেটেড ফ্যাক্টর, যেমন পুয়ার গাইড সাপোর্ট, ভালো মতো যদি গাইড সাপোর্ট না পায়, সেখান থেকে কিন্তু স্ট্যান্ড ডেলিভারি করা খুব ডিফিকাল্ট হয়, এবং সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ড আপনার বেলুন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর বর্তমানে ফ্রি মাউন্টেড স্ট্যান্ড যেগুলো অ্যাভেলেবেল, ফ্রি মাউন্টেড স্ট্যান্ড, এই ফ্রি মাউন্টেড স্ট্যান্ডের জন্য কিন্তু এই কমপ্লিকেশন কিন্তু অনেক কম আগের চেয়ে। নেক্সট হলো আপনার অপারেটর রিলেটেড ফ্যাক্টর, যেমন আমি যে ডাইরেক্ট স্ট্যান্ডের করতে যাই উইদাউট ফ্রি ডাইলেটেশন, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই ধরনের স্ট্যান্ড লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হচ্ছে অপারেটর এক্সপিরিয়েন্স হলো ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অপারেটর হচ্ছে এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে খুব কম এই ধরনের স্ট্যান্ড গাইড ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা কম থাকে, ফ্র্যাকচার হয়। এখন আসেন, যদি এই ধরনের সিচুয়েশন হয় যে স্ট্যান্ড যদি লস, এটা হচ্ছে খুব বেশি ফ্রিকুয়েন্ট না স্ট্যান্ড লস এবং ডিভাইস লস, এগুলো খুব ইনফ্রিকুয়েন্ট সিচুয়েশন, এবং এটা একটা হরইক এক্সপিরিয়েন্স তৈরি করে যদি এরকম একটা সমস্যা হয়। এবং অপারেটর মে নট বি ফ্যামিলিয়ার, অনেক সময় অপারেটর এই ধরনের জিনিসের জন্য প্রস্তুত থাকে না, রিটায়াবল ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল থাকে না, টেকনিক সম্পর্কে ভালো ধারণা থাকে না, যার জন্য একটা খুবই একটা হরিবল সিচুয়েশন তৈরি হয় ক্যাথল্যাবের ভিতরে, যদি এই ধরনের আপনার মানে খুব স্ট্যান্ড যদি লস হয়, বা কোনো একটা ডিভাইস যদি ভেঙে থেকে যায়। মোস্ট অফ দ্য ডিভাইস, বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেমটা, সেটা হলো করোনারি স্ট্যান্ডটি হচ্ছে আপনার লস হয়, কখনো কোনো টিপ অফ দ্য করোনারি গাইড ক্যাথেটারের টিপ, কখনো কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি বেলুন অথবা টিপ অফ দ্য বেলুন, অনেক সময় ওয়্যার ফ্র্যাকচার হয়ে কিন্তু থেকে যেতে পারে। অনেক স্ট্যান্ড যদি থেকে যায়, সবসময় কিন্তু স্ট্যান্ড ট্রাভেলের প্রয়োজন হয় না, যদি কোনো ছোট ব্রাঞ্চের ভিতরে চলে যায়,
বা ডিস্টালি কোনোটা আর্টারিতে চলে যায়, সেক্ষেত্রে আমরা ডিপ্লয় করে দিতে পারি আর্টারি ডিস্টালে, অথবা ক্রাশ করে দিতে পারি ওয়ালে। এবং এটা সিগনিফিকেন্টলি ইজিয়ার এবং ফাস্টার এবং সেফার। খুব ইজিলি কিন্তু এটা করা যায় ডিপ্লয় করে যদি আমরা করোনার আর্টারির ভিতরে ধরো কোনো ওয়ালের সাথে পেস্ট করে দেওয়া যায়। এটা হচ্ছে রিট্রাইভেল এর চেয়ে খুব ইজিয়ার একটা মেথড। এখন রিট্রাইভেলের জন্য কি কি ডিভাইস আমরা ইউজ করি? মোস্ট কমনলি ইউজ রিট্রাইভেল ডিভাইস যেগুলো, সেটা লুপ স্নেয়ার, তারপরে বাস্কেট রিট্রাইভেল ডিভাইস, তারপরে বিলিয়ারি ফোর্সেপ, বায়োপসি ফোর্সেপ, রিটেন ফ্র্যাগমেন্ট রিট্রাইভেল। তাহলে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, কিন্তু কমনলি ইউজ হয় লুপ স্নেয়ার এবং বাস্কেট রিট্রাইভেল ডিভাইস, এই দুটি হচ্ছে কমনলি ইউজ হয়। যেমন লুপ স্নেয়ার যদি আমরা দেখি, কি জিনিস এটা? লুপ স্নেয়ার এসে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। দে কনসিস্ট অফ এ মুভেবল ওয়্যার থাকে একটা, containing within a outer plastic catheter, ভিতরে একটা ওয়্যার থাকে, উপরে একটা প্লাস্টিক ক্যাথেটার থাকে। লুপ আর ডিজাইন টু ওপেন এট এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপেন হয় লুপটা, যেটা আমরা গুড স্নেয়ার আমরা দেখলাম এর আগে। ফ্রম দ্য ডেলিভারি ক্যাথেটার that facilitated the retrieval of the lost device, এবং লুপ ইজ ইউজুয়ালি মেড অফ নিটিলন দিয়ে তৈরি, এবং এবং এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা বের হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হলে আপনার হচ্ছে লস্ট ডিভাইসটাকে ক্যাচ করতে ইজি হয়। এবং এটা একটা ওয়্যার থেকে, সিঙ্গেল ওয়্যার, এবং এটা প্লাস্টিক ক্যাথেটার থাকে। এবং মোস্ট কমনলি ইউজ ডিভাইস হচ্ছে আপনার লুপ স্নেয়ার ফর দ্য রিট্রাইভাল ডিভাইস। যেমন আমরা যদি ছবিগুলো দেখি, এটা হচ্ছে অ্যাম্প্লাস হুজ নেক স্নেয়ার, বিভিন্ন সাইজের থাকে। তারপর দেখেন আমাদের ডান দিকের যে ছবিটা, সেখানে এই গুস নেয়ার দিয়ে আমরা ক্যাথেটারের ডানটা ক্যাথেটার, সেটাকে আমরা ক্যাচ করছি, এখন টেনে বের করে নিয়ে আসবো ক্যাথেটারটা। নেক্সট যেমন রিট্রাইভাল ডিভাইস হলো হ্যান্ড স্নেয়ার রিট্রাইভাল ডিভাইস। হ্যান্ড স্নেয়ারের ভিতরে আমরা কি থাকে, তিনটা থাকে। আমাদের গুস স্নেয়ারের ভিতরে থাকে একটা মাত্র আপনার লুপ, এখানে হচ্ছে হ্যান্ড স্নেয়ারে থাকে তিনটা লুপ, তিনটা হচ্ছে ইন্টারলেসিং ক্যাবেল থাকে, এগুলো হচ্ছে ইলাস্টিক নিটোলন দিয়ে তৈরি তিনটা ক্যাবেল। তিনটা ক্যাবেলের সুবিধা কি? যে কোনো একটাতে আপনার ধরা পড়তে পারে। মাল্টিপল লুপ ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ হ্যান্ড সার্কেলিং অ্যান্ড রিটেনিং দ্য লস ডিভাইস উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য লুপ। তিনটা লুপ যদি থাকে, যে কোনো একটা দিয়ে তো ধরা যাবে। এই জন্য হচ্ছে কি হ্যান্ড স্নেয়ারটাও খুব পপুলার। যেমন এই হ্যান্ড স্নেয়ার দেখেন, এখানে হচ্ছে তিনটা লুপ থাকে, যেমন তিনটা লুপের যে কোনো একটা দিয়ে আপনি ধরে নিয়ে আসতে পারবেন। নেক্সট অপশন হচ্ছে হোমমেড স্নেয়ার। যদি আপনার গুড স্নেয়ার যদি না পান বা হ্যান্ড স্নেয়ার যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা হোমমেড মানে নিজেরা তৈরি করে নিতে পারি। এবং এটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? যেমন আমাদের যেটা লাগবে, আমি যদি ছবিটার দিকে তাকান, যেমন একটা আপনার গাইড ওয়্যার লাগবে, বড় ধরনের একটা গাইড ওয়্যার 300 সেন্টিমিটারের, আর হচ্ছে একটা ডায়াগনস্টিক ক্যাথেটার। তোর নাম সেভ করে আছে, দেখি আমার সাথে কথা কইছে। হ্যাঁ, আমার লোক একদিন কথা হয়েছে তো, কয়েকদিন, ওই 2-3 দিন। ওই আমি তো রিসার্চের কাজ করি, তো হ্যাঁ, যেমন আমরা বাস্কেটের কথা বলতেছিলাম, না বাস্কেট, বাস্কেট না, হোমমেড আমাদের যে হচ্ছে রিটায়ারমেন্ট ডিভাইস। যেমন হোমমেড হচ্ছে কি, আপনার একটা এক্সচেঞ্জ লং গাইডওয়ার লাগবে, আর হচ্ছে আপনার ডায়াগনস্টিক ক্যাথেটার, বিশেষ করে মাল্টিপারপাস ইউজ করা হয়, এবং মাল্টিপারপাস ভিতরে দিয়ে আমরা ওয়ারটাকে পার ডিস্টালেন আবার ভিতর দিয়ে পার করে দিব, তাহলে একটা স্নিয়ারের মতো তৈরি হবে। এর মাধ্যমে কিন্তু আমরা ডিভাইস কিন্তু রিটাইপ করে নিয়ে আসতে পারি। যেমন ইট ইজ এ ইন দ্য catheterization lab using a exchange length যেমন 300 centimeter coronary guide wire and a 5 press diagnostic coronary catheter, usually multipurpose catheter is করা হয়, এবং guide wire is inserted into the catheter, and once its and exit from the distal tip of the catheter, it is reinserted until it exit from the proximal end. এইভাবে আমরা কি করবো? এটার অ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হোমওয়ার স্নেয়ার is the snare exit at the catheter tip in the direction of the long axis of the catheter, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হবে না। আমাদের যে
গ্লুভ স্নেয়ার সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে কোনো ডিভাইসকে পার্টিকেলসকে আমরা বের করার ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়। কিন্তু আমাদের হোমমেডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয় না, লং এক্সিসে বের হয়, যার ফলে হচ্ছে কি আপনার ধরার ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট হয়। নেক্সট হলো সাম কমার্শিয়াল লোভ স্নেয়ার হ্যাভ এ গোল্ড কোটিং থাকার কারণে সেটা হচ্ছে কি আপনার ফ্লুরোস্কোপি ভিজিবিলিটি খুব ভালো, কিন্তু আমাদের এটা যেহেতু গোল্ড কোটিং নাই এই ক্ষেত্রে ভিজিবিলিটি আপনার লেস ভিজিবিলিটি। নেক্সট হচ্ছে আমাদের যে বাস্কেট রিট্রাইভাল ডিভাইস, বাস্কেট আছে, বাস্কেটের ভিতরেও আপনি কি করতে পারেন যে লস সিস্টেমটা ও বাস্কেটের আচ্ছা, ভিতরে আমার নিয়ে তো বের করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, যেমন হচ্ছে basket ঠিক আছে। retrieval device consists of a set of helical arranged loop that can be expand or collapse. Originally designed to remove the ureter and biliary stone বের করার জন্য বাস্কেট গুলো ইউজ করা হতো। This device can be used to trap loss or enter component within its loop. পুরো জিনিসটা লুপের ভিতরে ঢুকে বের করে নিয়ে যায়। It can be used to catch a stand from the side and pull it free of a deployment balloon. মানে আপনার স্ট্যান্ড অথবা বেলুন এগুলো বের করার জন্য আপনি বাস্কেট ইউজ করতে পারেন। যেমন আমরা একটা যদি বাস্কেট দেখাই, এগুলো হচ্ছে বাস্কেট। এই বাস্কেটের আপনার বাস্কেটের ভিতরে আপনার স্ট্যান্ডটাকে ধরে বের করে নিয়ে আসা যায়। যেমন এটা হচ্ছে একটা রিট্রাইভাল বাস্কেট, বাস্কেটের এক্সাম্পল। এটা হলো একটু ভিন্ন ধরনের বাস্কেট। যেমন হচ্ছে এটা টিপটাতে হচ্ছে কি আপনার স্ট্যান্ডটাকে আপনাকে ধরে তার ক্যাথেটারের ভিতরে আমরা নিয়ে আসতে পারি বাস্কেটের। এটা হচ্ছে সেলফ এক্সপান্ডেবল বাস্কেট। যেমন আমি কটা আপনার এক্সাম্পল দেখাচ্ছি যে স্ট্যান্ড লস হলে আমরা কি করি। যেমন এই 40-year male hypertensive smoker presented with a occasional chest pain with a single vessel disease, 90% stenosis in the osteoproximal part of the OM1. আমাদের প্ল্যান ছিল যে আমরা LCX and OM এ স্ট্যান্ডিং করব, LCX and OM, এবং ক্যাথেটার আমরা ইউজ করছি 3.5 6 প্যান্সের ইভিউ ক্যাথেটার। গাইড ওয়ার হলো শিওন ব্লো, এবং আমরা 2.5 12 এনসি বেলুন দিয়ে প্রথমে ডাইলেট করি। ডাইলেট করার পর 3x13 মিলিমিটার ড্রাগ লুটিং স্ট্যান্ড আমরা নিয়ে যাই। আনফরচুনেটলি ডিপ্লয়েড স্ট্যান্ড এম্বোলাইজ টু দ্য ডিস্টাল পার্ট অফ দ্য OM1 এর ভিতরে ডিস্টালি চলে গেছে লেশন থেকে। A key concept is that a lost stem may not always need to be retrieved. আমরা আগেও জেনেছি যে সবসময় রিট্রাইভ করা প্রয়োজন হয়। ডিপ্লয় or crushing significantly easier, faster and safer. So deploying further with 3.5 into 12 millimeter LC বেলুন দিয়ে স্ট্যান্ডটাকে আমরা ডিস্টালি যে ডিপ্লয় করে দিছি আর 12 to 15 atmosphere প্রেসার। আর অরিজিনাল লেশন যেটা ছিল সেটাকে ফিক্স করা হয়েছে 3x30 মিলিমিটার ড্যাশ দিয়ে, এবং সেই ক্ষেত্রে LCX পিচিং হয়, তখন LCX কেও আমরা 3x15 মিলিমিটার আরেকটা ডায়াগনস্টিক স্ট্যান্ডের ট্যাপ মাইগ্রেশন টেকনিকের মাধ্যমে ফিক্স করি। যদি আমরা ছবিগুলি দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে বাম দিকের যেটা প্রথম ভিউ, যেটা এখানে আমরা অ্যাঞ্জিওগ্রামের ছবিটা আমরা দিয়েছি, এখানে দেখেন যে দিস ইজ দ্য LCX, আর হচ্ছে আপনার এটা হচ্ছে OM1 এর প্রক্সিমাল পার্টে দেখেন 90% পিস্ট। এখানে আমরা একটা স্ট্যান্ড আমরা দিলাম, এই স্ট্যান্ডটা আমরা ফুলানোর পর এই স্ট্যান্ডটা ইগুলো থেকে সরে গেছে, সরে যে স্ট্যান্ডটা এই যে ডিস্টাল এখানে চলে আসছে, এখানে এসে সেই স্ট্যান্ড বসে আছে। তাহলে আমার লেশনে কোনো স্ট্যান্ড নাই, স্ট্যান্ডটা ডিস্টালি চলে গেল। এখন আমরা কি করলাম, এই স্ট্যান্ড যেখানে আছে ওই স্ট্যান্ডটা গনে রেখি আমরা কি করলাম, একটা বেলুন দিয়ে 3.5 into 12 মিলিমিটার বেলুন দিয়ে আমরা কি করলাম, একটা ওয়ালের সাথে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে স্ট্যান্ডটাকে আমরা কিন্তু এখানে রিট্রাইভ করি নাই। তাহলে স্ট্যান্ড লস সবসময় রিট্রাইভ করা প্রয়োজন হয় না। যেমন এটাকে ডিপ্লয় করে দিচ্ছি, এটা ইজি, ফাস্টার এবং ইজিয়ার। খুব তাড়াতাড়ি যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাই হলো সবচেয়ে ইজিয়ার। এবং ডিজিটালি আমরা এই যে এরকম জায়গায় স্ট্যান্ডটাকে আমরা ডিপ্লয় করে দিচ্ছি। এখন আমরা অরিজিনাল ওখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দেওয়ার পর দেখেন আবার L6 ডিজিটালি হয়েছে, আপনার পিঞ্চিং হওয়ার পর আমরা কি করলাম, আবার ওখানে একটা স্ট্যান্ড দিলাম এবং পরে কিসিং করে দেওয়ার পর দেখেন এটা মোটামুটি সুন্দর হয়ে গেছে লেশনটা। আর এখানে আগের স্ট্যান্ডটা সরে যাওয়ার পর এখানে চলে আসছে, এখানে আমরা ডিপ্লয় করি। এটা একটা সলিউশন যে আমরা স্ট্যান্ড যদি লস হয় সেই স্ট্যান্ড লসকে যদি অ্যাক্সেসেবল এরিয়াতে থাকে যেখানে আমরা ডিপ্লয় করে দিতে পারি, এই জায়গায় আমরা ডিপ্লয় করে দিলাম। আরেকটা কেস আমি দেখাচ্ছি, সেটা হলো 60 years male unstable angina, 6 months ago patient having the ST limited myocardial infarction। সেই ক্ষেত্রে আমরা PCI করি প্রক্সিমাল RCA তে।
ইনফিরিয়র এমআই ছিল, যে রোগীর প্রক্সিমাল আরসিতে লেশন দিয়ে ওখানে আমরা একটা স্টেন লাগি। তারপর নাও পেশেন্ট হচ্ছে আপনার আসছে প্রক্সিমাল আরসিতে 80 to 90% স্টোনোসিস নিয়ে, এবং যার জন্য চেস্ট পেন হয় 70 to 80% স্টোনোসিস ডিস্টাল আরসি। তাহলে এখন 6 মাস পরে রোগী আবার বুকে ব্যথা নিয়ে আসছে, আর যেই জায়গায় স্টেন্ট ছিল স্টেন্টের ভিতরে 80 to 90% স্টোনোসিস, আর ডিস্টাল আরসিতে 70 to 90%। আমরা এখানে গাইড ক্যাথেটার আরসিএতে ভালো সাপোর্টের জন্য AL1 6 আমরা গাইড ক্যাথেটার নেই। গাইড ওয়ার হচ্ছে টেরিমোর আন্ত্র গাইড ওয়ার। আর প্রি ডাইলেটেশন আমরা প্রথমে করি 2.5 into 12 মিলিমিটার এনসিবিলিন দিয়ে। তারপর আমরা প্রথমে আমরা স্টেন নিয়ে যে ডিস্টাল লেশনটাকে ট্রিট করার জন্য 2.75 into 30 মিলিমিটার টেস্ট, কিন্তু আনফরচুনেটলি এই স্টেন কিন্তু ক্রস করে না। When attempt to deliver the stent, unable to deliver, স্টেন্ট তো যায় না, স্টেন্ট গেছে কি আটকে স্টাক, এবং বেলুন বেরিয়ে চলে আসে। রেজিস্ট্যান্ট while রিমুভিং বেলুন কাম আউট, বাট স্টেন্ট ডিড নট, স্টেন্ট আটকে গেছে। যেমন দেখেন ছবি, এই প্রক্সিমাল পার্ট এখানে হলো আপনার, এখানে হচ্ছে আপনার লেশনটা, এবং এখানে একটা লেশন, এই যে ডিস্টালি দুইটা লেশন আছে, প্রক্সিমালি আছে স্টেন্টের ভিতরে হচ্ছে রেজিস্ট্যান্ট। আমরা এখানে কি করলাম, এটা যেমন যে ওয়্যার দিছি, তার বেলুন দিয়ে এখানে ভালো মতো ডাইলেট করে নেওয়া হয়েছে, সবই ডাইলেট করে নিচ্ছে। ডাইলেট করে নেওয়ার পর আমরা পরবর্তীতে কি করলাম, এখানে স্টেন যখন নিতে গেলাম, স্টেন এখানে আটকে গেল। স্টেন আটকে গেছে এতটুকু, স্টেন তার ডিস্টালি যায় না, আটকে যাওয়ার পর বেলুন ছুটে গেছে স্টেন, এই যে এখানে স্টেন আটকে গেছে। এখন এই স্টেন কি করতে হবে, আমাদের স্টেন যদি এরকম সমস্যা হয়, এটা রিট্রাইভেল, মানে আমরা বের করার চেষ্টা করবো। যদি রিট্রাইভ করা না যায়, ডোনট রিট্রাইভ, তাহলে ওখানে ডিপ্লয় করে দিতে হবে, অর্থাৎ ক্রাশ করে দিতে হবে ওয়ালের সাথে। আর যদি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় যে কিছুই করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে সার্জিক্যাল হেল্প নিতে হবে, সিবিজি করে নিতে হবে। এখানে আসেন স্মল বেলুন টেকনিক। আমরা এখানে যে স্মল বেলুন টেকনিক ইউজ করছি, সেটা হচ্ছে যে এই যে স্টেনটা যদি লস হয়, লস স্টেন মানে ওয়্যারের উপরে ওয়্যার আছে, ভিতরে স্টেনটা আছে, সেক্ষেত্রে আমরা কি করছি, একটা বেলুন এই স্টেন্ডের ভিতর দিয়ে পার করে ডিস্টালে নিয়ে গেছি। অ্যাডভান্স দা ডিপ্লেটেড লো প্রোফাইল একটা বেলুন নিয়ে ডিস্টালি চলে গেল। এই যে যেমন ডিস্টালি ক্রস করে, লেশনকে ক্রস করে ডিস্টালি বেলুনটা নিয়ে এখন বেলুনটা গেলে ফুলিয়ে দিলেন, ইনফ্লেট দ্য বেলুন ডিস্টাল টু দ্য স্ট্যান্ড, স্ট্যান্ডের ডিস্টালি ফুলা বেলুন যখন ছিল, বেলুন দিয়ে আমরা কি করলাম, উড্রো দ্য স্ট্যান্ড এন্ড দ্য বেলুন থ্রু দ্য গাইড, গাইড ক্যাথেটারের ভিতরে নিয়ে আসছে। ওটা নিয়ে এসে এই টেকনিকে কিন্তু এই রোগীর ক্ষেত্রে আমরা বের করে নিয়ে আসি। যেমন দেখেন, এই হলো আপনার সিচুয়েশন। এইভাবে টেকনিকের মাধ্যমে আমরা কি করছি, এই যে স্ট্যান্ডটাকে নিয়ে আসছি, আনার পর এই যে স্ট্যান্ড বেলুন সহ গাইড ক্যাথেটার ওয়্যার আমরা বের করে নিয়ে আসছি। এইভাবে বের করে নিয়ে আসছি আমরা। তারপর আনার পর এই হয়েছে আপনার সেই স্ট্যান্ড বেলুন সহ আমরা টোটাল সিস্টেমটা আমরা নিয়ে আসছি। তো মোটামুটি এই হলো আজকে আমাদের যে টপিকস, সেটা হচ্ছে যে retrieval of accessories during the coronary angiogram and PTCA। নর্মাল অ্যাক্সেসরিজ গুলোতে আমরা বের করে আনি, কিন্তু কখনো কখনো এই অ্যাক্সেসরিজ গুলো কি হয়, স্ট্যান্ড ডিসলস হয়ে যেতে পারে, কখনো বেলুনের কিছু অংশ থেকে যেতে পারে, ওয়্যারের কিছু অংশ আটকে যেতে পারে, কখনো কখনো এই ক্যাথেটারও ভেঙে যেতে পারে। এগুলো বের করার জন্য আমরা বিভিন্ন টেকনিক ইউজ করি, এর মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি। বর্তমানে যেমন স্ট্যান্ড লস হচ্ছে, প্রি মাউন্টেড স্ট্যান্ড হওয়ার কারণে স্ট্যান্ড লস অনেক কম হয়। আগে যেমন 8% ছিল, এখন 1%। এবং এই ক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ড লস বিভিন্ন কারণে হয়, আমরা দেখাচ্ছি বিভিন্ন রিস্ক ফ্যাক্টর। যেমন হচ্ছে ক্যালসিফাইড লিশন, যদি ক্যালসিয়াম নডিউলার ক্যালসিয়াম যদি থাকে, অথবা সিটিও লিশন থাকে, টর্সোয়াস ভেসেল থাকে, সেই ক্ষেত্রে স্ট্যান্ড লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার হচ্ছে আপনার টেকনিক্যাল ইস্যু, যেমন গাইড ক্ষেত্রে যদি ঠিক মতো আপনার এঙ্গেজ না হয়, সেই ক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে অপারেটর আনএক্সপিরিয়েন্স যদি থাকে, তারপরে হচ্ছে আপনার ডাইলেশন কিন্তু ভালো মতো প্রিপারেশন না নিয়ে ডাইরেক্ট স্টেন্ডিং করতে গেলে অনেক সময় স্টেন্ট লস হওয়ার ঝুঁকি থাকে। তো বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা স্টেন্ট বের করে আনার চেষ্টা করি। যেমন হচ্ছে 2 ওয়্যার টেকনিক বা মাল্টিপল ওয়্যার টেকনিক। তারপর হচ্ছে আপনার বেলুনে স্মল বেলুন টেকনিক, বেলুনের মাধ্যমে অথবা স্নেয়ারের মাধ্যমে বের করে আনা যায়, অথবা বাস্কেট। বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা এগুলোকে বের করে নিয়ে আসতে পারি। একেবারে যদি কোনো টেকনিকই বের করে না যায়, সেক্ষেত্রে স্ট্যান্ড যদি অ্যাক্সেসিবল সাথে থাকে, আমরা কি করি, ডিপ্লয় করে দেবো ওয়ালে, অথবা ক্রাশ করে দিতে পারি। তাও যদি ফেল হয়, সেক্ষেত্রে যদি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হয়, যেমন there is a chance of thrombosis, মাইক্রো ইনফাকশন, অথবা
সেটা ডেথের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি, সার্জারির সুযোগ নিতে হয়, সার্জারি করে তাকে সেভ করতে হয়। হ্যাঁ, এটা আসলে আমাদের কার্ডিওলজিতে খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যে কখনো কখনো এই ধরনের দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এক্সিট হবো, কিভাবে সেভ, এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা খুব প্রয়োজন। Thank you, sir. Thank you, sir, for your nice presentation. It is very important in our country, especially where surgical backup is very poor and our country cannot afford this. So, percutaneous retrieval of accessories, it is very essential in our daily practice, especially for interventional cardiologists. And you have worked hard, and for this reason, I am again thank you, and I feel proud you selected me as a moderator. And I also give thanks to Bangladesh Cardiac Society and Incepta Pharma. Now, session is open for discussion. If anyone wish to make any question or any opinion, please. স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি ডক্টর আলামিন স্যার। জি জি বলেন। স্যার এই স্টেন্ট যদি একটা ঘটনা বলি স্যার, একটু জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে যে এলইডি এবং এলসিএক্স দুই জায়গায় স্টেন্টিং করা লাগবে স্যার। তো অপারেটর হচ্ছে এলইডি তে স্টেন্টিং করতে যেয়ে সে হচ্ছে ওস্টিয়াম ধরে ফেলছে, মানে ইনিশিয়াল প্ল্যানে ছিল না ওস্টিয়াম ধরার। তো ওস্টিয়াম ধরার পরে সার্কামফ্লেক্সে যাওয়ার সময় তো স্টেন্ট ওখানে লাগতেছে, তো সে বারবার ওইখানে হচ্ছে যে ফোর্স করার পরে স্টেন্টটা হচ্ছে যে বেলুন থেকে খুলে যায় স্যার। খুলে হচ্ছে ঝুলে, মানে এলইডি রোস্টিয়ামের স্টার্টের সাথে ওটা ঝুলে থাকে আর কি। তো এখন স্যার এই ধরনের ক্ষেত্রে এরকম ঘটনা তো আসলে রেয়ার আর কি। এখানে আসলে সার্কামফ্লেক্সের মধ্যে স্টেনটা দেখা যাচ্ছে যে স্টার্টের সাথে এটা লেগে আছে, এখন কি করণীয় স্যার এখানটায় আসলে? এখন যদি আপনার ওয়্যার যদি থাকে না, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনার ওয়্যারটা যদি আপনি মেনটেন করতে পারেন, আচ্ছা স্যার, তাহলে হচ্ছে সার্কামফ্লেক্স হ্যাঁ ওয়্যার মেনটেন করতে পারলে কিন্তু ইজি। যেমন আপনি এটাকে স্নেয়ার দিয়ে বের করার চেষ্টা করতে পারেন, বেলুন যদি ক্রস করা যায়, বেলুন দিয়ে আপনি যদি বের করতে পারেন, বেলুন দিয়ে বের করে নিয়ে আসতে পারেন, অথবা আরেকটা ওয়্যার পাশ দিয়ে নিয়ে টুইস্টিং করে বের করা। মানে টেকনিক গুলো এই 3টা টেকনিকের কথাই বলে। যেমন হচ্ছে আপনার সাইড দিয়ে আরেকটা ওয়্যার নিয়ে যে সার্কামপ্লেক্সে ওয়্যার নিয়ে দিয়ে যদি আপনি টুইস্টিং করতে পারেন, দুইটা ওয়্যারকে টেনে বের করতে পারেন, এটা ওয়ে। আরেকটা হচ্ছে যে ওই স্ট্যান্ডের ভিতর দিয়ে আপনাকে আরেকটা বেলুন ঢুকাইতে হবে, ঢুকিয়ে ডিজিটাল এন্ডে দিয়ে যদি বেলুন দিয়ে সহ যদি টেনে নিয়ে আসতে পারেন, তাহলে তো হয়ে গেল, বের হয়ে আসলো। এই এইটা হচ্ছে এই 2টা টেকনিক। আরেকটা হলো স্নেয়ার দিয়ে। যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে করোনারি স্নেয়ার আছে, আপনার গুজনেক স্নেয়ার হলো কমনলি ইউজ হয়। স্নেয়ার কিন্তু অনেক দাম, এগুলো প্রায় 90-92 হাজার টাকা, এরকম অনেক কস্টলি এবং অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে ওই স্নেয়ার যদি থাকে, স্নেয়ার দিয়ে বের করে নিয়ে আসতে হবে। এখন আসলে আপনার হাতে কিছুই নাই, কোনোভাবেই কিছু করতে পারতেছেন না, এরকম সিচুয়েশনে আপনার সবচেয়ে এখন হলো ওয়ে কি, যেমন স্ট্যান্ডটা আপনার আটকে গেছে কোথায়, মানে লেফট মেনে। স্যার লেফট মেনে না স্যার, একটা স্টেন্ট হচ্ছে এলইডি ওস্টিয়াম সহ এলইডির মধ্যে, আর সার্কামফ্লেক্সে যাওয়ার সময় এলইডির প্রক্সিমাল যে স্ট্যান্ডের স্টার্ট স্যার, স্টার্টের মধ্যে লেগে আটকায় গেছে স্ট্যান্ড, বেলুন ছুটে গেছে স্যার। হ্যাঁ, এখন ওই স্ট্যান্ডটার বাকি অংশ কোথায় আছে, লেফট মেনে না? স্যার লেফট মেনে সার্কামফ্লেক্সের মধ্যে আছে, কিন্তু প্রক্সিমাল পোর্শন অফ স্টেন লেগে আছে হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ এলইডি স্ট্যান্ডে স্যার, ওস্টিয়ামের ওইখানে লেফট মেনে না এই স্যার। তো ওস্টিয়াম মানে কি, এটা লেফট মেনে কিছু অংশ ঢুকে আছে, এই তো জি স্যার, জি স্যার, কিছু অংশ লেফট মেনে, কিছু অংশ এলসিএক্স, এরকম একটা সিচুয়েশন তো। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো এই সিচুয়েশনে আমাকে করতে হবে এলসিএক্স স্ট্যান্ডটাকে আমাকে আবার ফুলিয়ে দিতে হবে। এখন স্যার আসেন বেলুন ছুটে গেছে স্যার, বেলুন তো ছুটে শুধু স্ট্যান্ড ওখানে রয়ে গেছে। আরেকটা বেলুন নিয়ে দিতে হবে। আরেকটা বেলুন নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে স্যার, ওইটা স্টার্টে লেগে যায় স্যার, মানে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, প্রথমে হচ্ছে একেবারে ছোট বেলুন নিতে হবে। ধরেন আপনাকে প্রথমে নিতে হবে, যদি আপনার 1.5 বা 1.25 এরকম ছোট বেলুন দিয়ে আগে ডাইলেট করতে হবে, ঠিক আছে? এইভাবে গ্রাজুয়াল ডাইলেটেশন করে করে আপনাকে করতে হবে কি, এলসিএস টু লেফট মেন এই স্ট্যান্ড ফুলিয়ে দিতে হবে, বের করতে যদি না পারেন কোনোভাবে ফুলিয়ে দিতে হবে। এখন যেমন আমারও এরকম একটা সিচুয়েশন, আমি তাই করছি, ছোট বেলুন নিছি, প্রথমে ছোট বেলুন ক্রস করে তারপরে হচ্ছে কি আস্তে 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 বড় বেলুন দিয়ে 3.5 বেলুন দিয়ে এটাকে আমি পুরোপুরি আপনার কি ডাইলেট করে দিচ্ছি। এখন আসেন আপনি যদি পুরো স্ট্যান্ডটাকে এলসিএক্স থেকে, এলসিএক্স কত দাম এটা আমি জানি না,
এলসিএস এর ডায়ামিটার কত? স্যার এলসিএক্স এর যে ডায়া স্যার, এটা এলসিএক্স এর দূরের দিকে দেওয়ার কথা ছিল স্ট্যান্ডটা, মানে ওই ডায়া আর প্রক্সিমাল ডায়া মিলবে না। স্ট্যান্ডার্ড ডায়া কত? স্যার স্ট্যান্ডার্ড ডায়া ছিল 2.25, এলসিএস এবার আসেন, এখন প্রক্সিমালের 2.25, দিকে। যেমন আপনি দেখবেন অধিকাংশ স্ট্যান্ড বর্তমানে কিন্তু এক্সপান্ডেবল, তাই না? এবং এগুলোকে দেখবেন 3 পর্যন্ত করা যায় অধিকাংশ স্ট্যান্ড। যদি আপনার দেখা যায় স্ট্যান্ডের যে এক্সপানশন প্রোফাইলটা আপনাকে দেখতে হবে। যদি আপনি দেখেন যে এই স্ট্যান্ডকে 3 পর্যন্ত করা যায়, সেই ক্ষেত্রে হলো প্রক্সিমালি আপনাকে এটাকে ডাইলেট করে 3 করে ফেলতে হবে, এভাবে গ্রাজুয়াল ডাইলেটেশন করে। যদি দেখা যায় না, এটাকে এরকম প্রোফাইলে নেওয়া যাবে না, মানে আপনার প্রক্সিমালের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার পর্যন্ত নেওয়া যাবে না, তাহলে এটাকে ক্রাশ করে দিতে হবে ওয়ালের সাথে, অন্য আরেকটা ওয়্যার পার করে দিয়ে। জি এখন স্যার, আসলে আমরা আপনি স্যার কিছুই করতে যদি না পারেন, যে এটা স্যার ক্রাশও করতে পারতেছেন না, এটাকে এক্সপান্ডও করতে হবে, সেই ক্ষেত্রে আপনার সার্জারি ছাড়া তো পথ নেই। কারণ হলো এটা যেই পজিশনে আছে, এই পেশেন্ট আপনার আস্তে আস্তে এখানে থ্রম্বাস হবে, থ্রম্বাসে লেফট মেইন সহ এখানে আপনার রোগী কিন্তু এক্সপায়ার করে দেবে বিটিবিএফ হয়ে। তো এই ক্ষেত্রে স্যার, আপনাকে করতে হবে কি, হয় ক্রাশ করতে হবে ওয়ালের সাথে, নতুবা এই স্ট্যান্ডের এক্সপানশন প্রোফাইল দেখে, যেমন আমরা যে লেফট মেনে যে স্ট্যান্ড গুলি বসাই, এই স্ট্যান্ড গুলি দেখবেন এক্সপানশন প্রোফাইল যেগুলো, যেমন এনজিওলাইট যে স্ট্যান্ড গুলি আছে, স্ট্যান্ড গুলি অনেক বেশি এক্সপানশন প্রোফাইল। আর একটা আছে আপনার বায়োমেট্রিক যে স্ট্যান্ড, সেগুলো আছে মানে আমরা 3 স্ট্যান্ডকে 5 পর্যন্ত করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে এরকম এক্সপানশন প্রোফাইল আপনাকে দেখতে হবে যে এটা কত দূর এটাকে ডাইলেট করা যায়। যদি আপনার 2.5 কে 3 পর্যন্ত করা যায়, আপনি এটার ভিতরে ডাইলেট করে দিতে হবে। আর যদি না পারেন, সেক্ষেত্রে ক্রাশ করে দিতে হবে ওয়ালের সাথে ক্রাশ করে দিয়ে, যেমন যেহেতু 2 চ্যানেলে 2টা ওয়্যার আছে, আপনি ওয়্যারের ভিতর দিয়ে পরে বেলুন নিয়ে আপনার রাস্তা কিন্তু ঠিকমতো তৈরি করে দিতে হবে, আপনি কিসিং করে একেবারে 2টা মুখ ঠিকমতো আপনাকে ওপেন করে দিতে হবে। জি স্যার, আমরা স্যার প্রথমে আরেকটা ওয়্যার দিলাম স্যার, ওয়্যার দিয়ে হচ্ছে যে আমরা প্ল্যান করলাম যে আমরা এটাকে প্রথমে বেলুন দিয়ে এটাকে আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করলাম, নেগোশিয়েট করতে পারলাম না স্যার। আমরা আরেকটা ওয়্যার দিলাম, ওয়্যার দিয়ে সেই ওয়্যার দিয়ে আমরা বেলুন নেগোশিয়েট করতে পারলাম না স্যার। না করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের প্ল্যান ছিল যে আমরা এটা ক্রাশ করে দিব। না করতে পারে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা লেফট মেনের ওস্টিয়াম যে জায়গাটা আর কি, যেখানে স্টার্ট লাগছে, ওই জায়গাটা ক্রাশ করা লাগবে, মানে এলইডি ওস্টিয়ামে স্যার। ওই জায়গাটা আমরা ক্রাশ ক্রাশ করার জন্য স্যার বেলুন নিয়ে যখন আমরা পাশ দিয়ে বেলুন দিয়ে যখন এটা ক্রাশ করলাম, আনফরচুনেটলি স্ট্যান্ডটা ওখান থেকে ছুটে ডিসলস হয়ে গেল। স্টার্টের সাথে ঝুলেছিল স্যার, হ্যাঁ, স্ট্যান্ড তারপর কোথায় গেল? স্ট্যান্ড ডিসলস হয়ে চলে গেল। মানে ইটস সারপ্রাইজিং যে স্ট্যান্ডটি আমরা আর খুঁজে পেলাম না স্যার। এটা ওই সেটার বার নাই, ওই স্ট্যান্ডটা আর খুঁজে পাই নাই স্যার, প্রবাবলি তাহলে এটা এটা ডিস্টালি চলে গেছে সম্ভবত, অথবা লেফট দিয়ে কি বের হয়ে যাওয়ার সুযোগ ছিল। মেবি স্যার লেফট মেন দিয়ে বের হয়ে না গেলে তাহলে এই হার্টের ভিতরে তো আমরা স্ক্যান করলাম, কোনোভাবেই আমরা এটা আর পেলাম না স্যার। কিন্তু কিছু কিছু স্ট্যান্ড হলে এমন, আপনার সময় আপনার ইয়ে না নিলে, ওই যে আপনার স্ট্যান্ড বুশ না করলে কিন্তু তাও আবার বেলুন ছাড়া তো স্ট্যান্ড বুশে বোঝা যাবে না, বোঝা খুব টাফ। জি স্যার, জি স্যার, ইট ওয়াজ যেমন আপনার যে বিশেষ করে যেমন এই যে অর্সিরো স্ট্যান্ড আছে, তো বুঝেই যায় না, দেখাই যায় না আপনার স্ট্যান্ড আদৌ স্ট্যান্ড লাগাইছেন না লাগান নাই। কেউ আপনাকে ক্লেমও করতে পারে যে আপনি স্ট্যান্ডই লাগান নাই। এরকম কিছু কিছু স্ট্যান্ড আছে লেস ভিজুয়ালাইজড, ওটা ভিজিবল না, যেগুলো হচ্ছে স্ট্যান্ড স্টার্ট অনেক থিন থাকে, যেমন এগুলো 65 মাইক্রনের স্ট্যান্ড, এগুলো তো বুঝেই যায় না অনেক সময়। জি স্যার, জি স্যার, যেমন থ্যাংক আমার ইউ স্যার। এরকম একটা ঘটনা ঘটছে, যে আপনার শেয়ার করি আমি। যেমন সেটা হলো যে আমরা যখন স্ট্যান্ডিং করতে গেলাম না, এটা স্যার লেফটেন্যান্টের ওখানে আটকে গেল। পরবর্তীতে যখন আমরা এইভাবে বেলুন দিয়ে রিটাইপ করতে গেলাম না, রিটাইপ করে ক্যাথেটারের মুখে আনছি ঠিকই, যখন আমরা এটাকে বের করে আনতে যাচ্ছি, এওটার কাছে আইসে পড়লো কি আপনার বেলুন থেকে ওটা ছুটে গেল, ছুটে গিয়ে এওটা দিয়ে এটা পায়ে চলে গেছে, বুঝছেন তো? জি স্যার, পায়ের কোনটা ভেসেলে যে এটা চলে গেল। তো আমরা যত স্ক্যান করলাম, কোনোভাবে স্ট্যান্ডের আর কোনো হদিস খুঁজে পাওয়া গেল না, বুঝছেন তো? জি স্যার, পায়ের কোনো একটা আঠারিতে যে ওটা চলে গেছে। এবং আমরা পরে অবজার্ভ করলাম, দেখলাম রোগীরও কোনো কমপ্লেন নাই, কোনো সমস্যা নেই, ওইভাবেই পরে আমরা এটা করে দিছি, মানে এইভাবে পেশেন্টকে ডিসচার্জ করে দিই। ওই আপনার ওই, কিন্তু করোনারিতে আবার স্ট্যান্ড আমরা লাগিয়ে দিছি, কিন্তু এই যে যেটা লস ছিল স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা পরে আর খুঁজে পাওয়া যায় নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, Dr. Alamin, for your participation and experience sharing. Anyone? স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। জি বলেন। স্যার হ্যাঁ বলতেছি স্যার, ওই যে বলতেছি যে প্রি ডাইলেটেশন বেলুন আর পোস্ট ডাইলেটেশন বেলুন, এগুলোর সাইজ কি ওই স্ট্যান্ডার্ড সমান হবে নাকি স্ট্যান্ডার্ডে ছোট হবে না বড় হবে? গুড কোশ্চেন। এখন আসেন প্রি ডাইলেটেশন।
প্রি ডাইলেটেশন হচ্ছে ডিফেন্ড করা হচ্ছে আপনার প্রথম হলে লেশনটা কিরকম। যেমন আপনি ধরেন একেবারে 99% লেশন না, এবং সেই লেশনের ভিতরে দিয়ে তো আমি যেমন 2.5 এর কোনো বেলুন তো যাবে না। তাহলে সেখানে আমার যদি কিছু ক্যালসিয়ামও থাকে, দেখা যাবে যে আমাকে ছোট বেলুন দিয়ে আমাকে প্রথমে ডাইলেট করার জন্য চেষ্টা করতে হবে। এবং লেশনটা যদি হার্ড থাকে, মানে ক্যালসিয়াম থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাকে মানে কম ডায়ামিটারের, যেমন 1.5 এরকম ডায়ামিটারের বেলুন ইউজ করতে হবে, বা গ্রাজুয়াল ডাইলেটেশন করা উচিত। তাই সেখানে তো আমরা বড় বেলুন নিয়ে যেতে পারবেন না। যেমন একটা বেলুন আছে, একটা লেশন আছে সফট, তারপর সে লেশনটা মনে হচ্ছে যেন এটা টু টু বেলুন ক্রস করবে, 70% লেশন, 80% স্টেনোসিস, এই ক্ষেত্রে তো আপনি ধরেন 2 ডায়ামিটারের বেলুন নিয়ে যেতে পারেন, 2.5 ডায়ামিটার বেলুন নিয়ে যেতে, কোনোভাবেই বেলুনের ডায়ামিটার করোনারি আর্টারির ডায়ামিটারের বেশি হওয়া যাবে না। ম্যাক্সিমাম 1:1 আপনি নিতে পারেন। 1.2:1 বা 1.3:1 যদি যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক হচ্ছে করোনারি আর্টারি পারফোরেশন, করোনারি আর্টারি কিন্তু ডিসেকশন পারফোরেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনাকে অবশ্যই 1:1 এর বেশি আপনি কোনোভাবে যেতেন না। আপনার সাধারণত 1:1 এর নিচে থাকে। যেমন একটা যদি আর্টারি যদি আপনি দেখেন 3 যদি হয় ডায়া, আমরা কিন্তু 2.5 2.75 ম্যাক্সিমাম আমরা ডায়ামিটারের বেলুন আমরা ইউজ করি প্রি ডাইলেটেশনের জন্য। এখন আসে পোস্ট ডাইলেটেশন। পোস্ট ডাইলেটেশন সেম, আপনার করোনারি আর্টারি ডায়ামিটার যদি 3 হয়, এখন আমি তো ম্যাক্সিমাম আমার 3 তেই থাকা উচিত, আমি সেটাকে যদি 4 ডায়ামিটারের বেলুন দিয়ে এটাকে পোস্ট ডাইলেটেশন করি স্ট্যান্ডকে, তাহলে কি পরিণতি হবে আপনার? সেই ক্ষেত্রে তো আপনার অবশ্যই এখানে যে রিস্ক অফ পারফোরেশন করোনারি আর্টারি এবং ডিসেকশন হওয়ার, পারফোরেশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সুতরাং কোনো অবস্থাতেই 1:1 এর বেশি ক্রস করা উচিত না। যেমন বেলুন এবং করোনারি আর্টারি ডায়ামিটার 1:1 এর ভিতরেই থাকা উচিত। আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, আমি বুঝতে পারছি। আর বুঝতে পেরেছি। আর হলো কি আমরা পোস্ট ডাইলেটেশনের জন্য সেমি কমপ্লায়েন্ট বেলুন আর প্রি ডাইলেটেশনের জন্য নন কমপ্লায়েন্ট বেলুন ইউজ করি। হ্যাঁ, ও এখন আসেন, যদি আপনার লেশন যদি হার্ড থাকে, ক্যালসিফায়ার থাকে, সেই সময় হচ্ছে সেমি কমপ্লায়েন্ট বেলুন দিয়ে কাজ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে নন কমপ্লায়েন্ট বেলুন ইউজ করতে হবে। আর লেশন যদি সফট থাকে, সেক্ষেত্রে সেমি কমপ্লায়েন্ট বেলুন ইউজ করতে পারেন। লেশন হার্ড থাকলে কিন্তু সেটা এই সেমি কমপ্লায়েন্ট বেলুন দিয়ে আপনি খুব বেশি ভালো প্রিপারেশন নিতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে নন কমপ্লায়েন্ট বেলুন। আবার অনেক সময় আপনার হচ্ছে কি যে চকলেট বেলুন, বা যেগুলোকে আমরা বলি কি যে কাটিং বেলুন আছে, স্কোরিং বেলুন আছে, এই ধরনের বেলুনের প্রয়োজন হতে পারে। আচ্ছা স্যার, স্যার ওই ও আমরা মনে স্যার একটু স্যার ও মনে হয় যে যেটা করছে স্যার, ওই যে প্রি ডাইলেটেশন তো আমরা সাধারণত সেমি কমপ্লায়েন্ট দিয়ে করি আর কি, ক্ষেত্র বিশেষ নন কমপ্লায়েন্ট দিয়ে করি, হ্যাঁ, আর পোস্ট প্রিডাইলেটেশন, ডাইলেটেশনটা আমরা ইউজুয়ালি নন কমপ্লায়েন্ট দিয়ে করি স্যার। হ্যাঁ, পোস্ট একটু ডাইলেটেশন ও অলওয়েজ উল্টা আমরা বলছে নন আর কি, হ্যাঁ। কমপ্লায়েন্ট বেলুন ইউজ করি। ওখানে সেমি কমপ্লায়েন্ট বেলুন ইউজ করা হয় না পোস্ট ডাইলেটেশন। ও জাস্ট উল্টাটা বলছে আর কি, ও ওই যে জিতি। জি স্যার। আর একটা হচ্ছে যে ধরেন আপনি একটা প্রশ্ন করতে পারেন, স্ট্যান্ডের ভিতরে সেমি কমপ্লায়েন্ট দিলে সমস্যা কি? ইউনিফর্ম প্রেসার যদি আপনি ক্রিয়েট করতে চান, পুরো সেই ক্ষেত্রে হচ্ছে নন কমপ্লায়েন্ট বেলুন ইউজ করতে হয়। সেমি কমপ্লায়েন্ট বেলুন হচ্ছে কি আপনার ফলাপস হয়ে যেতে পারে, যেমন কোনো একটা অংশ দিয়ে আপনার বেরিয়ে যেতে পারে। তারপর হচ্ছে কি আপনার ইউনিফর্মলি স্ট্যান্ড কিন্তু আপনার হবে না। এই জন্য হচ্ছে কি অবশ্যই আপনাকে নন কমপ্লায়েন্ট বেলুন ইউজ করতে হবে স্ট্যান্ডের ভিতরে যদি আপনাকে ডাইলেট করতে হয়। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস প্রেজেন্টেশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, যেটা আমরা যখন রিট্রাইভাল করব লস স্টেন্ট, তখন কি করোনারি আর্টারিতে ইনজুরির কোনো চান্স আছে কি? হ্যাঁ, করোনারি আর্টারিতে স্ট্যান্ড রিট্রাইভ করার সময় করোনারি আর্টারিতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, যদি স্ট্যান্ড স্টার্ট যদি আপনার যেমন প্রক্সিমাল এন্ড বা ডিস্টাল যদি ডিফর্ম হয়ে যায়, ডিফর্ম হইলে স্ট্যান্ড কিন্তু সেই ক্ষেত্রে বের করার সময় আপনার করোনারি আর্টারিতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এখন হচ্ছে কি প্রথমত তো ধরেন আপনি যে দেখবেন যে অ্যাসেস করবেন যে এটা কি রিট্রাইভ করা সম্ভব কিনা। যদি দেখা যায় যে রিট্রাইভ করতে গেলে কোনো ধরনের ইনজুরি হবে না বা সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি রিট্রাইভ করার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে এটাকে রিট্রাইভ না করে আমি যে ডিপ্লয় করি অথবা ক্রাশ করি, ইট ইজ মোর ইজিয়ার এবং লেস টাইম কনজিউমিং। কারণ রিট্রাইভ করতে গেলে আপনার হচ্ছে সময় নিয়ে নেয় কিন্তু অনেক, তারপর হচ্ছে আপনার সবসময় কিন্তু রিট্রাইভ করা যায়ও না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যদি আপনার কাছে মনে হয় যে এটাকে ডিপ্লয় করে দেওয়াই বেটার, ক্রাশ করে দেওয়া বেটার, সেক্ষেত্রে ক্রাশ অথবা ডিপ্লয় দেওয়াই কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ইজিয়ার ওয়ে।
আপনার আর যদি ইনজুরি হয়, আপনি যেমন বের করতে যে কর্নার আর্টারিতে ইনজুরি করে ফেলেন, ডিসেকশন হয়ে গেল, সেক্ষেত্রে আবার স্ট্যান্ড দিয়ে আসতে হবে যেখানে যেখানে ডিসেকশন বা ইনজুরি হলো। ইনজুরি মানেই তো হচ্ছে আপনার ওখানে ডিসেকশন হবে, এবং সেই ডিসেকশন যদি ভিজিবল হয় এবং এটা যদি ফ্লো লিমিটিং হয়, যেমন ডিসেকশনের তো অনেকগুলো ক্লাস আছে, যেমন আমাদের যে ডিসেকশনের প্রথম দিকে যে ক্লাসগুলো ওগুলোতে তো সমস্যা নেই, প্রথম দুইটা। পরবর্তী যে ডিসেকশন গুলো হয় সেই ডিসেকশন গুলো হলো পরের 3-4টা ক্লাস, ওগুলোতে না আপনার ধরেন সেক্ষেত্রে স্ট্যান্ডিং এর প্রয়োজন হয়। তাহলে আমরা ডিসেকশনটাকে গ্রেডিংটা আমরা দেখবো, দেখে যদি সেটা আপনার এটা ফেলে রেখে যাওয়া যায় সেটা রেখে আসবেন, রেখে যাওয়ার মতো পরিস্থিতি না হলে সেখানে স্ট্যান্ড দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ স্যার। যেমন আমাদের দেশে হচ্ছে কি আপনার এগুলো একটু কমন বেশি হয়, এটার কারণ হলো আমরা দেখবেন যে রিইউজ ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বেশি ইউজ করি। ইভেন এনজিওগ্রাম করার সময় যেমন আমার রাইট কর্নারে আর্টারি মাঝখানে ভেঙে গেছে, এবং এটা হচ্ছে কি অনেক সময় আপনি দেখবেন যে পুরোনো যদি আপনার এই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করেন, এই পুরোনো ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জ হয়, আপনার বডির ভিতরে যখন যায় দেখবেন বডিতে কিন্তু টেম্পারেচার থাকে অনেক, বাইরে টেম্পারেচার কম। যখন হচ্ছে কি এই ইনস্ট্রুমেন্ট গুলো যেমন ক্যাথেটার গুলো যদি বেশি পুরনো হয়, ভিতরে টেম্পারেচারের কারণে আপনার হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট কিন্তু ফেটে যায়। যেমন আমি একটা হচ্ছে আপনার পালমারি বাল্বগুলো প্লাস্টিক করার সময়, যেমন হচ্ছে মাল্টিপারপাস ক্যাথেটারের হচ্ছে কি আমরা পালমারি আর্টারিতে যখন নিয়ে যাই, মাল্টিপারপাস ক্যাথেটারের মাথা ভেঙে গেছে। তারপর হচ্ছে রাইট কর্নারে আর্টারি আপনার হচ্ছে এওয়াটাতে এসে এখানে থেকে মাঝখান দিয়ে ভেঙে গেছে। এরকম হচ্ছে কি আপনার আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ক্যাথেটার গুলি হচ্ছে পুরনো ক্যাথেটার, এবং অনেক ক্ষেত্রে দেখবেন ক্যাথলেবে যদি আপনি সিস্টারকে জিজ্ঞাসা করেন যে এই ক্যাথেটারটা কতবার ইউজ করছে বা এটা কখন আপনি ওপেন করছেন, দেখবেন যে কেউ কিছু বলতে পারে না। মানে এটা হচ্ছে কি আপনি যখন ক্যাথেটার গুলি ইউজ করেন, এটা নিয়ে এগুলোকে কিন্তু আপনার যদি ঠিকমতো লেভেলিং করতে পারেন যে এটা আপনার প্রথম কবে খুলছেন, এটা কতবার আপনি ইউজ করতেছেন, এইভাবে যদি আপনার একটা হিসাব রাখতে পারেন তাহলে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন গুলো কম হয়। তারপর আমরা অনেক সময় দেখবেন যে ওয়্যার ইউজ করি, যে করোনারি যে পিসিআই এর ওয়্যারও আমরা দেখবেন যে অনেক সময় অক্স ওয়্যার ইউজ করি, মানে ওয়্যার গুলো পুরোনো ওয়্যার ইউজ করা হয়। এই সমস্ত ওয়্যারও কিন্তু অনেক সময় ক্যালসিফাইড ডিশন থাকলে বা অনেক সময় ডাবল ওয়্যার যদি ইউজ করি, প্যারাল ওয়্যার তার বাডি ওয়্যার হিসেবে ইউজ করি, সে ওয়্যার যদি স্ট্যান্ডিং আমরা স্ট্যান্ড যদি অনেক প্রেসারে ফুলানো হয়, ক্যালসিয়াম থাকে, দেখবেন যে ওয়্যারের মাথা ভেঙে গেছে অথবা ওয়্যার কিন্তু আপনি বের করতে পারতেছেন, এরকম সিচুয়েশন হয়। তারপর হচ্ছে ভালোভাবে যদি লেসন প্রিপারেশন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন কম হয়। লেসনটা যদি আমরা অনেক সময় কি কস্ট আপনি মিনিমাইজ করার জন্য আমরা করি কি প্রি ডাইলেটেশন আমরা ভালোভাবে করি না, বা প্রি ডাইলেটেশন যেভাবে করা উচিত সেভাবে করা হয় না, যার জন্য হচ্ছে কি আপনার সেই ক্ষেত্রে হচ্ছে কি স্ট্যান্ড লসের সম্ভাবনা বেশি হয়, স্ট্যান্ড আপনার স্ট্রাক হয়ে যায়, স্ট্যান্ড লস হয়। সুতরাং আমরা যদি ভালোভাবে যদি আমি প্রিপারেশন করে নিতে পারি লেসনকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্ট্যান্ড লসের সম্ভাবনা অনেকাংশেই কম থাকে। আর যদি কোশ্চেন না থাকে তাহলে কি ক্লোজ করে দিবেন কিনা? আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের ক্যাথল্যাবে একবার হয়েছিল জুটকিন্স লেফট ক্যাথেটারটা ঢুকানোর পরে স্যার ওটা এঙ্গেজড হয়েছিল, এঙ্গেজড হওয়ার পরে নিচে ফিমোরাল আর্টারিটা টর্সাস থাকার কারণে শ্যাপটা ভেঙে যায়। হুম। ভাঙার কারণে স্যার ওই দিকটা একদিকে এঙ্গেজ হয়েছিল আর নিচে স্যার ভেঙে গেছে, যার জন্য স্যার ওটা মানে ম্যানিপুলেট করা যাচ্ছিল না। এখন পরে আমাদের বড় স্যারকে ডাকা হলো, স্যার এসে ওইটা করছেন, খুলছেন। কিন্তু স্যার এই সিচুয়েশনে আমরা কি করতে পারি স্যার? তখন বুঝতে পারি নাই, এটা যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, এই সিচুয়েশন তো বড় স্যার যা করছেন তাই করতে হবে। মানে হচ্ছে আপনার ক্যাথেটা তো ভেঙে গেছে, যেমন আমারও সেম ঘটনা, যে বললাম আরসিএ মাঝখান দিয়ে ভেঙে গেছে। এখন যে মাঝখান দিয়ে যদি ভেঙে যায়, তো আমি স্নেয়ার ছিল আমার কাছে, যে গুজনেক স্নেয়ার আছে না, এই গুজনেক স্নেয়ার ছিল আমার। তা আমি গুজনেক স্নেয়ার দিয়ে সুন্দর মতো এটাকে ধরে কিন্তু টেনে নিয়ে আসছি নিচে। এখন নিচে নিয়ে আসার পর যে সমস্যা হচ্ছে, ধরেন আমাদের যে গাইড ক্যাথেটা থাকে, ওই যে আপনার ভাস্কুলার অ্যাক্সিস সেটা হলো 6 প্যান্স বা 7 প্যান্স, তাই না? তো জি এখান স্যার। দিয়ে তো আপনার বের হবে না। তা আপনাকে করতে হবে কি গাইড ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আপনার সেই আপনার হলো ভাস্কুলার অ্যাক্সিস শীট, আপনাকে কি করতে হবে, এটা বড় অ্যাক্সিস শীট নিতে হবে, যেমন 9 ফ্রেন্সের 12 ফ্রেন্সের এরকম শীট নিতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো ধরেন আরেক দিকে পাংচার করে ফিমোরাল,
ফিমোরাল পাংচার করে আপনি করলেন কি, ফিমোরাল পাংচার করে বড় ডায়ামিটারের আপনি যদি শীট নিয়ে নিতে পারেন এবং শীট নিয়ে ঘুষ নেয়ার দিয়ে আপনি সুন্দর করে ধরে কিন্তু ভিতর দিয়ে বের করে নিয়ে চলে আসতে পারবেন। ও জি আচ্ছা যে স্যার। আপনাকে হোয়াইট ডায়ামিটারে কিন্তু শীট নিতে হবে, শীট না নিলে কিন্তু এটা বের করতে পারবেন না। আপনি টেনে এনে গ্রোইনের কাছে যে আটকে যাবেন। এখন আসেন, যদি গ্রোইনের কাছে আটকে যান তখন কি করবেন? যেমন আমরা গ্রোইনের কাছেও এরকম আটকে গেছি। আটকে যাওয়ার পর এখন তো সেই অভিজ্ঞতা তো তখন ছিল না। আমরা কি করছি, ওই যে আপনার গ্রোইনের কাছে যে আটকে গেছে এখানে শীটের ভিতর দিয়ে কিন্তু আসতেছে না, তো গ্রোইনের ভিতরে ঘুষ নেওয়ার দিয়ে আটকে এখানে রেখে দিছে। রেখে দিয়ে এবার ভাস্কুলার সার্জনকে খবর দিছে। ভাস্কুলার সার্জন এসে এখানে ইনসিশন দিয়ে আপনার তখন কি করলো, ভিতর থেকে ঘুষ নেক এবং ওই ক্যাথেটার বের করে নিয়ে আসছে আর্টারিওটমি। এখন যদি আপনি আর্টারিওটমি যদি অ্যাভয়েড করতে চান, আপনাকে করতে হবে হোয়াইট ডায়ামিটার আপনার ভাস্কুলার অ্যাক্সেস শীট নিয়ে আগে থেকেই প্ল্যান করতে হবে যে আমার তো আমি ক্যাথেটার তো নিয়ে আসলে হবে না, আমাকে এই ক্যাথেটার তো কি করতে হবে, ওই আমাকে গাইডের ইয়ের ভিতর দিয়ে ভাস্কুলার অ্যাক্সেস শীটের ভিতর দিয়ে বের করে আনতে হবে। যেমন আমরা কি করি দেখবেন যে হচ্ছে কি আপনার যে এইচডি ডিভাইস, তারপরে হচ্ছে বিএইচডি ডিভাইস, তারপরে পিটিএনসি করার ক্ষেত্রে দেখবেন যে আপনার মোটা ডায়ামিটারের 9 ফ্রেন্স 10 ফ্রেন্স এরকম ডায়ামিটারে কিন্তু ভাস্কুলার অ্যাক্সেস শীট ইউজ করা হয়। তো ওই অ্যাক্সেস শীট যদি ক্যাথল্যাবে থাকে, সেই অ্যাক্সেস শীট দিয়ে আপনি অন্যদিকে পাংচার করে নেবেন, পাংচার করে ওই দিক থেকে আপনি স্নেয়ার নিয়ে যেয়ে টেনে নিয়ে আসতে হবে। জি স্যার। আর আপনি আরেকটা কেস যেটা দেখালেন, যেটা স্টেন লস হয়েছিল অবটিউস মার্জিনাল ওয়ানে স্যার, হুম হুম ওটা কি পরে নিয়ে এসে আবার রিপোজিশন করা হলো স্যার? আমি এটা না না, বুঝি নাই ওখানে তো। আপনাকে আমরা তো দেখাইছি যে আমরা যখন প্রক্সিমাল পার্টে আমরা স্টেনটা দিলাম ফুলেলাম, স্টেন কিন্তু ওখানে থাকে না, স্টেন চলে গেছে কোথায়, ডিস্টাল পার্টে, বুঝতে পারছি। ওয়েম ওয়ানের ডিস্টাল পার্টে যে আটকে গেছে। এখন ডিস্টাল পার্টে যখন স্টেন চলে গেছে, এই স্টেন তো বের করা ডিফিকাল্ট, এটা তো আপনার ইনফ্লেটেড স্টেন। তখন আমরা কি করছি, ওখানে ওয়্যার ছিল, তো ওয়্যারের ভিতর দিয়ে আমরা কি করলাম 3.5 ডায়ামিটারের একটা বেলুন নিয়ে যে এটাকে ওয়ালের সাথে ইয়ে করে ডিপ্লয় করে দিলাম, ওখানেই আমরা ফুলিয়ে দিছি স্টেনটাকে। আচ্ছা আচ্ছা স্যার। কারণ এটাই তো স্যার তাহলে সহজ, আপনার কম সময়ে দুইটার জায়গায় আপনি কিন্তু তিনটা টাইমের স্টেন একটা লাগবে ব্যাপার স্যার। আছে, আপনি সারাদিন বসে কি এই স্ট্যান্ড বের করার জন্য প্রক্রিয়া চালাইতে থাকবেন, সেটাও না করা না যাবে না, তাই তো? তাহলে আমাকে জি করতে স্যার। হবে এমন একটা পদ্ধতি হাতে নিতে হবে যেটা হচ্ছে কি আমার সময় কম লাগবে এবং ইজি হবে এবং হচ্ছে কোনো জটিলতা তৈরি হবে না, খুব সহজে আমি বের হয়ে আসতে পারবো এই প্রসেস থেকে, ঠিক তো? তাহলে আমাকে জি ওরকম জি একটা স্যার। প্রক্রিয়াতে দিতে হবে। তো এখন এটা যেহেতু একটা ফুলা স্ট্যান্ড মানে ডিপ্লয়েড স্ট্যান্ড, তাহলে এই স্ট্যান্ডটা চলে গেছে ডিস্টেন্স, আমার ভিতরে ওয়্যার আছে, তাহলে আমার সহজ। আমি করলাম কি, ওই স্ট্যান্ডের চেয়ে একটু বড় ডায়ামিটারের একটা বেলুন নিয়ে যে ওটা ফুলিয়ে দিয়ে আসলাম ওখানে, ওয়ালের সাথে পেস্ট করে দিলাম। তাহলে আমি যদি আরো পেস্ট করে দিতে, তো আমার কোনো সমস্যা হচ্ছে না, নর্মাল এরিয়াতে স্ট্যান্ড পেস্ট করে দিলাম আর কি। জি জি স্যার। কিন্তু এটা আপনি বের স্যার করা এই কিন্তু টাফ আছে, বের করতে তো পারবেন না, এটা তো ডিপ্লয়েড, এটা তো ফুলে গেছে স্ট্যান্ড। এখন আপনি এটা যদি ঘুষ নিয়ে যান, কোনো কিছু নিয়ে যদি ধরতে যান, ধরাও ডিফিকাল্ট, বের করাও ডিফিকাল্ট হবে, আর্টারি ইনজুরি হয়ে যাবে। জি জি স্যার। পেশেন্ট পার্টিকে পরে বুঝালেন স্যার যে আরেকটা স্টেন বেশি লাগবে। না, এই ক্ষেত্রে তো আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি সব কথা জি পেশেন্ট স্যার। পার্টিকে বলতে পারবেন না। এখন জি আপনি যদি স্যার। বলতে চান, বিভিন্ন ধরনের জটিলতা আপনার সৃষ্টি হবে। তো কখনো কখনো ক্যাথল্যাবের অনেক প্রসিডিউর আপনাকে সিক্রেট রাখতে হবে, আপনি সবকিছু বলতে পারবেন, ম্যানেজ করতে পারবেন না তো সবকিছু বলে, জি কারণ অনেক কমপ্লিকেশন আছে যেগুলো আপনি ম্যানেজ করে আসবেন, কিন্তু আপনি এগুলো আহ, অনেক সময় পেশেন্ট পার্টির সামনে আপনি ওপেন করতে পারবেন না, ওপেন করা যাচ্ছে না, যাবেও না। থ্যাংক ইউ স্যার। Thank you, sir, for a nice presentation, and thank you all participants for excellent view sharing. And I think it is very essential for us to learn about this accessory retrieval.